নমস্কার, হারহীন কাহিনীতে আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনতে চলেছেন এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে চন্দ্ররূপ ব্যানার্জির রচিত কাহিনী হাসপাতালে বিভীষিকা। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে গল্পটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু হতে চলেছে হাসপাতালে বিভীষিকা। ভূত আছে কি নেই এই তর্ক দূরে সরিয়ে রেখে আজ আপনাদের এক সত্যি ভৌতিক ঘটনার কথা বলবো। ঘটনা না বলে অভিজ্ঞতা বলাই বোধহয় ভালো। এই কাহিনী আমার বাবার মুখে শোনা। ঘটনাটি ঘটেছিল আমার ঠাকুরদার সঙ্গে। তবে এই ঘটনার সঠিক ব্যাখ্যা না দিতে পেরেছেন আমার ঠাকুরদা, না দিতে পেরেছেন আমার বাবা। আজ থেকে প্রায় 70 বছর আগের কথা। ঠাকুরদা তখন হাওড়াতেই থাকতেন। 70 বছর আগের হাওড়া আর এখনকার হাওড়ার মধ্যে বিস্তর ফারাক ছিল। এবড়ো খেবড়ো রাস্তাঘাট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, খুন জখম রাহাজানি ইত্যাদি নিয়েছিল তখনকার হাওড়া। তখন বর্ষাকাল, তাই সকাল থেকেই টিপটিপ করে এক নাগাড়ে বিচ্ছিরি বৃষ্টি শুরু হয়েছে। ঠাকুরদা এই বৃষ্টির মাঝে সেদিন আর বাইরে বেরোবেন না বলেই ঠিক করেছিলেন। কিন্তু আচমকা বিকেলবেলার দিকে তার মামাতো ভাই প্রসাদ খবর নিয়ে এলো যে তার ছোট মাসির খুব শরীর খারাপ, মনে হচ্ছে হাসপাতালে ভর্তি করাতে হবে। তাই ঠাকুরদা যদি একবার সঙ্গে যান তাহলে খুব সুবিধা হয়, নয়তো একা প্রসাদের পক্ষে সব কিছু সামলানো কঠিন হয়ে পড়বে। এই প্রসঙ্গে বলে রাখি যে ঠাকুরদার ছোট মাসির তখন বেশ বয়স। তার স্বামী বছর কয়েক আগেই মারা গেছেন, আর ছেলেও তখন কর্মসূত্রে জলপাইগুড়িতে থাকে। সুতরাং কাছাকাছির মধ্যে আত্মীয় বলতে ঠাকুরদা আর ঠাকুরদার মামাতো ভাই প্রসাদ। অগত্যা ঠাকুরদা আর প্রসাদ মিলে ছোট মাসিকে হাওড়াতেই এক হাসপাতালে ভর্তি করে দিলেন। মাঝে জলপাইগুড়িতে তার ছেলেকে টেলিগ্রাম করে ঘটনাটা জানিয়ে দেওয়া হলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছোট মাসির অবস্থা আস্তে আস্তে স্থিতিশীল হওয়ায় ঠাকুরদা আর তার ভাই প্রসাদ এবার বাড়ি ফেরার কথা ভাবছিলেন। এমন সময় শুরু হলো ভয়ানক ঝড় বৃষ্টি, আর তার সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। এই প্রাকৃতিক দুর্যোগে কিভাবে বাড়ি ফিরবেন সেটাই ঠাকুরদা ভাবছিলেন। কারণ এমনি সময় রাত বাড়লে হাওড়ায় গাড়ি ঘোড়া পাওয়াই তখন দুষ্কর। তার ওপর আবার এই দুর্যোগের রাতে স্বাভাবিকভাবেই কিছুই পাওয়া যাবে না। আর বাড়িও খুব একটা কাছে নয় যে এই দুর্যোগে হেঁটে চলে যাবেন তারা। শেষ অবধি ঠিক হলো আজকের রাতটা তারা এই হাসপাতালেই কাটাবেন। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আগে থেকে হাসপাতালের সুপারের সঙ্গে ঠাকুরদার অল্প বিস্তর পরিচিতি ছিল, তাই তাকে অনুরোধ করতে তিনি এক জুনিয়র ডাক্তার মারফত হাসপাতালেরই একটি ছোট রুমে ঠাকুরদাদের রাত্রিবাসের বন্দোবস্ত করে দিলেন। রাত 10টার মধ্যে ঠাকুরদা আর তার ভাই প্রসাদ একটু জল বিস্কুট খেয়ে শুয়ে পড়লেন। গভীর রাতে প্রবল অস্বস্তিতে আচমকা ঠাকুরদার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতেই মনে হলো কেউ যেন তার উপর ঝুঁকে এক দৃষ্টিতে তাকে দেখে চলেছে। ধর্মর করে উঠে বসলেন তিনি। প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে অনেক আগেই কারেন্ট চলে গিয়েছিল। এই অন্ধকার ঘরে চারিদিকে চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই টের পেলেন না। রেডিয়াম দেওয়া হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে সময়টা দেখে নিলেন। প্রায় 1:45 বাজে। পাখা না থাকায় ইতিমধ্যে শরীর আর বিছানা দুটোই ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। ঠাকুরদা আবার ঘুমানোর চেষ্টা করতে সেই এক অস্বস্তি অনুভূত হতে লাগলো। এভাবে ঠাকুরদা যখনই একটু শুয়ে চোখ বোঝার চেষ্টা করছেন তখনই এক অদ্ভুত অস্বস্তি শুরু হচ্ছে। কখনো মনে হচ্ছে কেউ যেন মাথার কাছে দাঁড়িয়ে আছে, তার ঠান্ডা নিঃশ্বাস যেন তার মাথার ওপর এসে পড়ছে। আবার কখনো মনে হচ্ছে বিছানার ঠিক পাশটিতে দাঁড়িয়ে কেউ যেন তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। আর তার মধ্যে অদ্ভুত এক উপদ্রব শুরু হলো। মশার জ্বালায় মশারি টাঙিয়েই তারা শুয়েছিলেন। মাঝে মাঝে মশারির এক একটা কোণ নিজের থেকেই খুলে যাচ্ছিল, আর ঠাকুরদা বারবার উঠে গিয়ে সেগুলো লাগাচ্ছিলেন। তিনি বেশ অবাক হচ্ছিলেন আর বারবার ভাবছিলেন কেউ কি এই ঘরেই কোথাও ঘাপটি মেরে বসে থেকে তাদের সঙ্গে মজা করছে। শেষ পর্যন্ত একটা সময় বিরক্ত হয়ে তিনি এক টানে মশারিটা খুলেই ফেললেন। তারপর বিছানায় এসে বসতেই লক্ষ্য করলেন তার ভাই প্রসাদও বিছানায় উঠে বসে আছে। তাকে তিনি জিজ্ঞেস করলেন, কিরে, তুই এত রাত্রি জেগে বসে আছিস কেন? ঘুমোসনি এখন? প্রসাদ ইতিউতি তাকিয়ে ফিসফিসিয়ে জবাব দিল,
অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে এই ঘরে আমরা দুজন ছাড়াও আরো একজন কেউ আছে। দেখতে পাচ্ছি না বটে, কিন্তু কিন্তু স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি। ঠাকুরদা অস্ফুট স্বরে বললেন, তাহলে কি সত্যি এই রাত বিরেতে কেউ ঢুকে পড়েছে ঘরে? আর যদি কেউ থেকেও থাকে, তাহলে তাহলে তাকে দেখা যাচ্ছে না কেন? ঠাকুরদার মাথায় আস্তে আস্তে নানান প্রশ্নের ভিড় জমছিল। অন্ধকারে শুয়ে যাওয়া চোখে হঠাৎ তিনি লক্ষ্য করলেন প্রসাদের বিছানার ঠিক পাশেই এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট বোঝা না গেলেও সেই ছায়ামূর্তির মুখভঙ্গি দেখে তিনি বুঝতে পারলেন সে চেয়ে আছে প্রসাদের দিকেই। এমন ভয়ানক হাড় হিম করা চাহনি তিনি জীবনে এর আগে কোনো দিন দেখেননি। ঠাকুরদা কিছু করার আগেই সে ছায়ামূর্তি আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। ঠাকুরদা স্পষ্ট অনুভব করলেন তার শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত নিচের দিকে নেমে গেল। কারণ ততক্ষণে তিনি বুঝে গেছেন এতক্ষণ ধরে এই ঘরের মধ্যে যে নানান ঘটনা ঘটে চলেছে এর পিছনে কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং কোনো অপশক্তির কারসাজি রয়েছে। তিনি এবার পাঞ্জাবের আড়ালে গায়ে জড়ানো পৈতেটা হাতে জড়িয়ে নিয়ে প্রসাদকে বললেন সে যেন ঠাকুরদাকে স্পর্শ করে চুপ করে বসে থাকে। তবে ঠাকুরদা তাকে বারবার সাবধান করে দিলেন এক মুহূর্তের জন্যও যেন সে ঠাকুরদার থেকে আলাদা না হয়, নইলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটে যাবে। ঠাকুরদা এবার এক মনে উচ্চস্বরে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলেন। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ঠাকুরদা এবার স্পষ্ট বুঝতে পারছিলেন বিছানার চারিদিকে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পবিত্র গায়ত্রী মন্ত্র জপের ফলে সে না পারছে ঠাকুরদার কোনো ক্ষতি করতে, না পারছে প্রসাদের কোনো ক্ষতি করতে। এক অভেদ্য বর্ম তাদের দুজনকে যেন রক্ষা করে চলেছে। তাই তীব্র ক্রোধের বশে ঘন ঘন সেই প্রেতাত্মার নিঃশ্বাসের শব্দ বা চাপা গর্জনের শব্দ ভেসে আসছে। তার সঙ্গে চলছে সারা ঘরময় জুড়ে তাণ্ডব। কিন্তু ঠাকুরদা এতটুকুও ভয় পেয়ে বা বিচলিত না হয়ে এক মনে গায়ত্রী মন্ত্র জপ করে চলেছেন। কারণ তিনি ভালো করেই জানেন এক মুহূর্তের জন্য মন্ত্র জপ থামানো চলবে না। অপশক্তি বারবার চেষ্টা করবে ভয় দেখিয়ে তাকে থামিয়ে দিতে, কিন্তু তার ফাঁদে পা দিয়ে থামলেই তাদের দুজনকে সে শেষ করে দেবে। ইতিমধ্যে সমস্ত ঘর জুড়ে একদম বন্ধ করা পরিবেশের সৃষ্টি হয়েছে। একটা মিনিট যেন 1 ঘন্টার সমান মনে হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। ঠাকুরদা তখনও উচ্চস্বরে পাঠ করে চলেছেন গায়ত্রী মন্ত্র। ধীরে ধীরে ক্লান্তি তাকে গ্রাস করতে চাইলেও তিনি মনের জোরে লড়ে চলেছেন। হঠাৎ একটা বিপত্তি ঘটে গেল। দীর্ঘক্ষণ জপের ফলে গলা শুকিয়ে এসেছিল ঠাকুরদার। এবার প্রচণ্ড কাশির দমক এলো। তিনি অনেক চেষ্টা করেও কাশি আটকাতে পারলেন না। প্রচণ্ড শব্দ করে কেসে উঠলেন। থেমে গেল তার মন্ত্র পাঠ। তাই সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন কাজটা মোটেই ঠিক হলো না। আবার জপ শুরু করতে যেতেই কেউ যেন চেপে ধরল তার মুখ। অনেক চেষ্টা করেও গলা দিয়ে এক ফোঁটা শব্দ বের করতে পারলেন না তিনি। দমটাও যেন বন্ধ হয়ে আসছে তার। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন একটা ঠান্ডা হাত ঘাড়ের ওপর চাপ বাড়াচ্ছে। তাহলে কি আর শেষ রক্ষা হলো না? ঠাকুরদার চোখ বন্ধ করে তার ইষ্ট দেবতাকে স্মরণ করলেন। এবার কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন তার মুখ ও ঘাড়ের ওপর থেকে সেই অদৃশ্য হাতের চাপ কমে গেছে। এখন অনেক স্বাভাবিক বোধ করছেন তিনি। ওদিকে প্রসাদ প্রচণ্ড ভয়ে দাদাকে শক্ত করে চেপে ধরেছিল। তার দিকে একবার তাকিয়ে তিনি আবার শুরু করলেন মন্ত্র জপ। এভাবে কতক্ষণ চলেছে কে জানে। আস্তে আস্তে বাইরের সমস্ত দুর্যোগ কেটে গিয়ে ভোরের আলো দেখা মিলল। ভোরের নরম আলো ঘরে প্রবেশ করতেই একটা দমকা বাতাস প্রবল আক্রোশের দরজার পাল্লা দুটো প্রচণ্ড বেগে ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল। ঠাকুরদা বুঝতে পারলেন আপাতত বিপদ কেটে গেছে। তিনি এবার জপ থামিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন।
তার ভাই প্রসাদ তখনও ভয়ে কুঁকড়ে আছে। ভাইয়ের দিকে ফিরে তাকে আশ্বস্ত করে বললেন, চল, এখন আর ভয়ের কিছু নেই রে। যে এসেছিল সে চলে গেছে। নে চল, আবার একটু বাইরে গিয়ে বসি। ক্লান্ত ও অবসন্ন শরীরে তিনি সুপারের জন্য অপেক্ষা করতে লাগলেন। নির্দিষ্ট সময়ে হাসপাতালের সুপার এলে ঠাকুরদা তার সঙ্গে দেখা করে গত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্বন্ধে তাকে জানালে তিনি অবাক হয়ে বললেন, কি? ওই জুনিয়র ডাক্তার আপনাদেরকে গত রাতে ওই ঘরে থাকতে দিয়েছিল? এখানে তো কেউ রাতে ওই ঘরের ধারে কাছে ঘেসে না। ঠাকুরদা খানিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আপনারা রাতে কেউ ওই ঘরে ঢোকেন না কেন? কি এমন আছে ওই ঘরে? সুপার একটু ইতস্তত হয়ে বললেন, দেখুন অজয় বাবু, আপনার সাথে আমার পরিচয় বহুদিনের, তাই আপনাকে বলতে কোনো অসুবিধা নেই। আমরা ভূত প্রেতে সেভাবে বিশ্বাস না করলেও ওই ঘরে এমন কিছু অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি আছে যা সাধারণ মানুষের পক্ষে ব্যাখ্যা করা অসম্ভব। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 3 বছর আগে ওই ঘরে এক রোগীর আত্মহত্যা দিয়ে। ক্যান্সারের মারণ থাবার কবলে পড়ে বেচারা বড়ই কষ্ট পাচ্ছিল। শেষ পর্যন্ত যন্ত্রণা আর সহ্য না করতে পেরে আত্মহত্যার পথই বেছে নেয় সে। তারপর থেকে ওই ঘরে আর কেউ রাত কাটাতে পারেনি। পর পর 4 জন মানুষের রহস্যময় মৃত্যুর পর আমরা ওই ঘর লক করে দিই। কিন্তু একটা বিষয় খুব আশ্চর্য হচ্ছি, এখানে তো সবাই জানে ওই ঘরের বিষয়, তারপরেও সেই ডাক্তার আপনাদের ওখানে থাকতে দিল কি করে? যদিও ওই ডাক্তারটি বোধহয় নতুন, গতকালের আগে আমি তাকে দেখিনি এখানে। প্রসাদ বলল, বেশ, আপনি বরং ওনাকে একবার ডেকে পাঠান। কিন্তু সুপারের অনেক টাকাডাকির পরেও সেই ডাক্তারের কিন্তু খোঁজ মিলল না। যদিও সেই ডাক্তারের খোঁজায় কোনো দিন পাওয়াও যায়নি। বলতে গেলে সে যেন কর্পূরের মতোই উধাও হয়ে গেছিল। তাহলে ডাক্তারের বেশে সেই রাতে কে এসছিল? আর যদি কেউ নাই এসে থাকে তাহলে তিনটে মানুষ কি ভুল দেখল? আর সেই রাতেই বাকে চেষ্টা করেছিল ঠাকুরদা আর তার ভাইকে প্রাণে মেরে ফেলা? না, এই এতগুলো প্রশ্নের উত্তর আজও অজানা। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটির লিঙ্ক শেয়ার করে দিন আপনার চেনা পরিচিতদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন। তাহলে আমার চ্যানেলে গল্প আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।